আমার গল্পপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের মজা দিতে আমি আরও একটি মজার গল্প নিয়ে এসেছি। গল্পটি শুনলে তোমাদের রড দিয়ে ঝরনার মতো পানি বেরিয়ে আসবে। তো বুঝতেই পারতেছ গল্পটা কেমন ইন্টারেস্টিং হতে চলেছে, তাই দেরি না করে কানে হেডফোন পরে নাও। আর যারা আমার সাথে কথা বলতে চাও বা ইমো নাম্বার পেতে চাও, আমি ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দেব, আপনারা ভিডিও কলে আমার সাথে মজা করতে পারবেন। চলো তবে আর দেরি না করে শুরু করা যাক। আজ আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। কিছুক্ষণ পর আমার বন্ধু আমাকে তার মায়ের সাথে রেখে বাইরে গেল। সে তার প্রেমিকার সাথে দেখা করতে গিয়েছিল। বাড়িতে তখন শুধু আমি আর আমার বন্ধুর মা, যাকে আমি আন্টি বলে ডাকি, আমরা দুজনেই ছিলাম। হঠাৎ আন্টি আমাকে তার ঘরে ডাকলেন। সেখানে যাওয়ার পর আমি তাকে কিছুটা অন্যরকম ভাবে দেখলাম। আমি অবাক হয়ে গেলাম, কারণ সেই মুহূর্তে তার আচরণ কিছুটা অপ্রত্যাশিত ছিল। তিনি আমাকে তার কাছে আসতে বললেন, আর তার কথাগুলো আমাকে আরও বেশি বিস্মিত করল। তিনি হেসে বললেন, এখন আমরা তো একা আছি, আমার ছেলে তার প্রেমিকার সাথে দেখা করতে গেছে। আমাদের এই সময়টা কিভাবে কাটানো উচিত, তার কথা শুনে আমি কিছুটা বিস্মিত হলাম। কথাগুলো শোনার পর আমার মনে নানা ভাবনা উকি দিতে লাগল। আন্টি নিজেই আমাকে প্রস্তাব দিয়েছিলেন, তাই আমি কিভাবে না করতে পারি। তাই আমি আন্টির পাশে বসলাম। তারপর আমি আন্টিকে, বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার নাম সুনীল। সম্প্রতি আমি একটি ডিগ্রি কলেজে ভর্তি হয়েছি। সেখানে আমার পরিচয় হয়েছিল কুনালের সাথে। ডিগ্রি কলেজে কুনালই ছিল আমার প্রথম বন্ধু। ভর্তি হওয়ার দিনেই তার সাথে দেখা হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই আমাদের গভীর বন্ধুত্ব হয়ে যায়। কুনাল খুবই আকর্ষণীয়, আর আমি বেশ শান্ত স্বভাবের ছিলাম। কুনাল এর মতো একজন আকর্ষণীয় ছেলের সাথে বন্ধুত্ব হওয়া আমার জন্য একটি বিশেষ ব্যাপার ছিল। খুব অল্প সময়ের মধ্যেই আমরা ভালো বন্ধু হয়ে গেলাম। কলেজ শুরু হওয়ার 1 মাস পরের কথা। সেদিন ছিল কুনালের জন্মদিন। যখন সে কলেজে এলো, আমি তাকে আমার সাথে মন্দিরে নিয়ে গেলাম। এরপর ক্লাস শেষ হলে কুনাল বলল, আজ বিকেলে আমি তোমায় নিতে আসব। আমার জন্মদিন উপলক্ষে মা বাড়িতে অনেক সুস্বাদু খাবার তৈরি করেছেন, তাই আজ আমার বাড়িতে খেতে আসতেই হবে। আমার অনেক বন্ধু আছে, কিন্তু তোমার মতো বিশ্বস্ত কেউ নেই, তাই আমি চাই তুমি অবশ্যই আমার বাড়িতে এসো। কুনাল এর কথাগুলো শুনে আমি তার প্রস্তাবে রাজি হলাম, কারণ বন্ধুত্বের এই টান আমার মন ছুঁয়ে গিয়েছিল। তুমি তো সবসময় বাইরের খাবার খাও, বাড়ির খাবারের স্বাদ পাও না। আমার মায়ের রান্নায় খুবই স্বাদ। কুনাল তার মায়ের হাতের রান্নার প্রশংসা করছিল। সে আগেও অনেকবার তার জীবনের নানা কথা আমার সঙ্গে শেয়ার করেছে, তাই তার সম্পর্কে আমার অনেক কিছু জানা ছিল। তার বাবা ছিলেন না, তার মা একাই তাকে বড় করেছেন। এসব কথাও কুনাল এর মুখেই প্রথম শুনেছিলাম। সেদিন সন্ধ্যায় কুনাল আমাকে নিতে এলো। আমি তৈরি হয়ে তার বাড়ির দিকে রওনা দিলাম, তার জন্মদিনের উপলক্ষে তার মায়ের হাতে তৈরি সুস্বাদু খাবার খেতে। বাড়িতে ঢুকতেই আমি একটি মেয়ে দেখতে পেলাম। সে পানির গ্লাস হাতে দাঁড়িয়েছিল। তাকে দেখে আমি অবাক হয়ে কুনালকে জিজ্ঞেস করলাম, তুমি তো বলেছিলে তুমি আর তোমার মা একাই থাকো, তোমার তো আর কেউ নেই, তাহলে এই মেয়েকে তোমার বোন নাকি? কুনাল আর তার সাথে মেয়েটি হেসে উঠল। কুনাল আমার কাঁধে হাত রেখে বলল, বন্ধু, এ আমার বোন না, এ আমার মা, আমার জীবনের সেরা মা। তিনি একাই আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছেন। তুমি যেটা ভেবেছ সেটা অনেকের ভাবনায় আসে। যখনই মা আমাকে নিয়ে মার্কেটে যান, অনেকেই আমাদের ভাইবোন মনে করে। কেউই বিশ্বাস করতে চায় না যে মার এত বড় ছেলে হতে পারে, কারণ তিনি নিজেকে খুব ভালোভাবে মেইনটেইন করেছেন। তিনি যোগ ব্যায়ামের বড় ভক্ত। প্রতিদিন ভোর 4টায় উঠে কোনো দিন বাদ না দিয়ে 1 ঘন্টা ধরে যোগ ব্যায়াম করেন। এটাই আমার মায়ের তারুণ্যের রহস্য। কুনাল তার মায়ের প্রশংসায় মগ্ন ছিল। সে এসব বলছিল, আর ঠিক তখনই তার মা বললেন, কুনাল, তোমার বন্ধুকে এখানে বাইরে দাঁড় করিয়ে গল্প শোনাচ্ছ, ওকে ভেতরে ডেকে বসতে বলো। তারপর আন্টি আমাকে পানি দিলেন। কিছুক্ষণ পর আমরা খাবারের জন্য বসে পড়লাম। সত্যি বলতে, আন্টির হাতের রান্নায় অদ্ভুত স্বাদ ছিল। তিনি কুনালের জন্মদিন উপলক্ষে শাহী পনির, হালুয়া, কচুরি সহ আরও অনেক পদ তৈরি করেছিলেন। যখন আমি তাদের বানানো শাহী পনির খেলাম, তখনই মনে মনে ঠিক করে ফেলেছিলাম, আজ আমি আদরসটা পুরি তো খেয়েই ছাড়ব। আমি খুব আনন্দ নিয়ে খাচ্ছিলাম, আর কুনালও আমার পাশেই বসেছিল। হঠাৎ কুনাল এর ফোন বেজে উঠল।
তার কিছু বন্ধুরা তাকে কেক কাটার জন্য ডেকে সে সঙ্গে সঙ্গেই যাওয়ার জন্য প্রস্তুতি নিল এবং বলল, আমি বেশি সময় নেব না, একটু কেক কেটে ফিরে আসছি। ততক্ষণ তুমি আরাম করে খাও। আন্টিও বললেন, আগে ভালো করে খেয়ে নাও, খাওয়া শেষ করে যাও, বলে কুনাল গাড়ির চাবি নিয়ে দ্রুত বেরিয়ে গেল। এরপর আন্টি এসে আমার পাশে বসলেন। বসার সঙ্গে সঙ্গে তিনি আমার থালা আরেকটা পুরি তুলে দিলেন। আমি লক্ষ্য করলাম আন্টি আমাকে এক অন্যরকমভাবে দেখছিলেন এবং মাঝে মাঝে মুচকি হাসছিলেন। খাওয়া শেষ হলে আমি তাকে ডাইনিং টেবিলের বাসনপত্র তুলতে সাহায্য করতে শুরু করি। আমার কাজ দেখে আন্টি বললেন, তুমি তো একেবারে নিখুঁত ছেলে। কুনালের মুখে তোমার নাম অনেকবার শুনেছি। আমার ড্যাশিং কুনাল এর মতো একজন ছেলে তোমার মতো সরল ও সাধারণ বন্ধু পেয়ে খুবই সৌভাগ্যবান। আমি বিশ্বাস করি তোমার সংস্পর্শে থেকে কুনালও তোমার মতো হবে। আন্টির কথা শুনে আমি হেসে দিলাম। এরপর তিনি আমার পরিবারের কথা জিজ্ঞেস করলেন। আমি তাকে জানালাম আমার পরিবার গ্রামে থাকে এবং আমি পড়াশোনার জন্য শহরে একা থাকি। আমরা কথাবার্তা চালিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই কুনাল ফিরে এলো। আমাদের কথা বলতে দেখে কুনাল হাসতে হাসতে বলল, সুনীল, মা তোমাকে খুব পছন্দ করেছে। আমি কখনো দেখিনি মা আমার কোনো বন্ধুর সাথে এত কথা বলছে। সাধারণত মা কাউকে বাড়ির দরজা পর্যন্ত আসতে দেয় না। কুনাল কথা বলে যাচ্ছিল আর আমি ঘড়িতে সময় দেখে মনে মনে ভাবছিলাম যে আমার যাওয়ার সময় হয়ে এসেছে। আমি কুনালকে বললাম, ভাই, অনেক রাত হয়েছে, এবার আমাকে আমার রুমে ছেড়ে দাও। রওনা হওয়ার সময় আন্টি বললেন, সুনীল, আবার এসো, আর পরের বার একটু বেশি সময় নিয়ে আসো। এই বাড়িকে নিজের বাড়ি ভাবো। তারপর আন্টি আমাকে আলিঙ্গন করলেন। আমি বুঝলাম তার আচরণ একটু আলাদা ছিল। তাকে বিদায় জানিয়ে রুমে চলে গেলাম। পরের দিন কলেজে কুনালের সঙ্গে দেখা হলো। সে হাসতে হাসতে বলল, সুনীল, মা তোমার প্রশংসা করেই সারা রাত কাটিয়েছেন। এত প্রশংসা তো আমাকে নিয়েও করেন না। আমি হেসে বললাম, কুনাল, সময়ের সঙ্গে সবকিছু বদলায়, তুমিও হয়তো একদিন আমার মতো হয়ে যাবে। দিনের পর দিন আমাদের বন্ধুত্ব আরও গভীর হচ্ছিল। একদিন কুনাল আমাকে বলল, মাকে বিকেলে বাজারে নিয়ে যেতে হবে, কাল তার অফিসে একটা ফাংশন আছে, তার জন্য কিছু কেনাকাটা করতে হবে। বিকেল 4টায় তুমি আমাদের বাড়িতে এসো। মাকে বাজারে নিয়ে যেও, কারণ আমি একটু ব্যস্ত আছি। কুনাল এর কলেজের এক মেয়ের সঙ্গে নতুন বন্ধুত্ব হয়েছিল এবং সে মেয়েটিকে ডেটে নিয়ে যেতে চেয়েছিল। তাই সে আমাকে তার মায়ের দায়িত্ব দিয়েছে। কুনাল তার মায়ের সাহায্য করার জন্য আমাকে পাঠিয়েছে। কলেজে আমি সাধারণত বিকেল 4টায় ক্লাস শেষ করতাম, আর সেদিনও তাই হয়েছিল। 4টায় আমার রুমে গিয়ে আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম এবং তারপর তৈরি হয়ে কুনাল এর বাড়ির দিকে রওনা দিলাম। কুনাল আমাকে তার বাড়ির দ্বিতীয় চাবি দিয়েছিল। সে বলেছিল, যদি মা বাড়িতে না থাকেন তবে বাইরে অপেক্ষা না করে তুমি চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে বসে থেকো। আমি তার বাড়িতে পৌঁছে দরজায় কড়া নাড়ালাম এবং কয়েকবার ডোরবেল বাজালাম, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পেলাম না। এমনকি মনে হলো ডোরবেলটাও ঠিকমতো কাজ করছে না। তখন আমি কুনাল এর দেওয়া দ্বিতীয় চাবি দিয়ে দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করলাম। ঘরে ঢুকে দেখলাম কেউ নেই, কিন্তু হঠাৎই একটা ঘর থেকে পানির শব্দ শোনা গেল। আমার মনে হলো যে হয়তো ঘরের কোনো নলের পানি অনবরত পড়ছে। পানির অপচয় যেন না হয়, তাই শব্দের উৎস খুঁজতে এগিয়ে গেলাম। শব্দের পিছু করতে করতে আমি একটি ঘরের সামনে এসে দাঁড়ালাম। বাথরুমের দিক থেকে হালকা পানির শব্দ শোনা যাচ্ছিল। দরজার কাছে এসে হাত বাড়াতেই দরজাটি খুলে গেল। সামনে তাকাতেই দেখি কুনালের মা দাঁড়িয়ে আছেন। তিনি পুরোপুরি ভেজা। তার ভেজা পোশাক এবং চুল থেকে জল গড়িয়ে পড়ছিল। আমি যখন তার দিকে তাকালাম, তার সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়ে পড়েছিলাম। হঠাৎ দরজার বন্ধ হওয়ার শব্দে আমি বাস্তবতায় ফিরে এলাম। বুঝতে পারলাম কুনালের মা আমাকে দেখে আবার বাথরুমের দরজা বন্ধ করেছেন। আমি ধীরে ধীরে হেঁটে ঘরের দিকে গিয়ে বসলাম। কিছুক্ষণ পরে তিনি ঘরে এলেন এবং জিজ্ঞাসা করলেন, সুনীল, তুমি এই সময় এখানে কিভাবে? আমি তাকে সব কথা খুলে বললাম এবং ক্ষমা চাইলাম। তিনি বললেন, এতে কিছুই হয়নি। আমি মোটেই বিরক্ত হইনি। তার কথা শুনে আমি কিছুটা বিব্রত হলাম। তিনি বললেন, তুমি এখানে কয়েক মিনিট অপেক্ষা করো, আমি একটু রেডি হয়ে আসছি। এরপর তিনি নিজের ঘরে গেলেন এবং কিছুক্ষণ পর সাধারণ পোশাকে ফিরে এলেন। তবুও তিনি এত সুন্দর লাগছিলেন যে আমার চোখ ফেরাতে পারছিলাম না। তিনি এসে আমার কাছে বসলেন এবং আমার চুলে হাত বুলিয়ে বললেন, সুনীল, তুমি এত কি ভাবছ? তিনি বললেন, চলো তাড়াতাড়ি করো, সন্ধ্যায় ফিরে এসে আমাকে রান্না করতে হবে। ওনার কথা শুনে আমি নিজেকে সামলে নিলাম এবং তার সাথে বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম।
বাইকে ওনার উঠার পর তিনি দুহাতে আমার কাঁধে ধরে বসলেন। আন্টি যেখানেই যেতে চেয়েছিলেন আমি তাকে সেখানে নিয়ে যাচ্ছিলাম। বাজার থেকে বাড়ি ফিরে তিনি বললেন, আজ থেকে যদি আমাকে বাজারে যেতে হয় আমি তোমাকেই নিয়ে যাব। কারণ তুমি কোনো আপত্তি করো না, যেখানে আমি বলি তুমি সেখানে নিয়ে যাও। এতে আমার কাজ দ্রুত হয়ে যায়। না হলে তোমার বন্ধু কুনাল আমাকে একটা দোকানে নামিয়ে রেখে নিজে বসে থাকে, আর আমি পায়ে হেঁটে বাকিটা বাজার করতে হয়। কিন্তু তুমি তো সব ব্যাগও নিয়েছ, আমাকে গাড়িতে নিয়ে গেছ, এতে আমার অনেক সময় বেঁচে গেছে। তারপর তিনি মৃদু হেসে আমার গালে স্পর্শ করলেন এবং আমাকে প্রশংসা করলেন। সেটা তিনি স্বাভাবিকভাবে করেছিলেন নাকি তার মনে অন্য কিছু ছিল সেটা বোঝা আমার পক্ষে সম্ভব হয়নি। তবে ঘটনাটি আমার মনে গভীরভাবে দাগ কাটতে শুরু করল। আমি সেই ভাবনায় মগ্ন ছিলাম। এদিকে তিনি নতুন শাড়ি পরে এসে আমার সামনে দাঁড়ালেন। আন্টি আমাকে জিজ্ঞেস করলেন, এই শাড়িতে আমি কেমন লাগছি? আমি বললাম, আন্টি আপনি তো দারুণ লাগছেন, তবে শাড়ির সামান্য একটা অংশ একটু ঢিলা মনে হচ্ছে। আমার কথা শুনে তিনি বললেন, সম্ভবত পিছনের ফিতে বাঁধা হয়নি। সুনীল, তুমি কি একটু সাহায্য করবে? আমি তাকে ফিতে বাঁধতে সাহায্য করলাম। কাজ শেষ করে সামনে দাঁড়িয়ে দেখলাম তিনি চোখ বন্ধ করে একদম শান্তভাবে দাঁড়িয়ে আছেন। আমি ডাকতেই তিনি চোখ খুলে মুচকি হেসে বললেন, কেমন লাগছে? আমি উত্তরে বললাম, আপনি সাধারণতই সুন্দর দেখতে, তবে এই শাড়িতে আপনার সৌন্দর্য আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। আমার মুখ থেকে প্রশংসা শুনে তিনি লজ্জা পেয়ে তার ঘরে চলে গেলেন। ঠিক তখনই কুনালের ফোন এলো। কুনাল বলল যে সে আজ রাতে তার বান্ধবীর সাথে বাইরে থাকবে এবং তার মাকে একা রাখতে চায় না। সে আমাকে বলল, তুমি যদি মায়ের সাথে থাকো তবে মা আমাকে ফোন করে বিরক্ত করবেন না। তুমি সবকিছু যেমন সুন্দরভাবে সামলে নিয়েছ, আজ রাতেও তেমনভাবেই সামলিয়ে নিও। ফোন রেখে দিল কুনাল। কিছুক্ষণ পরে আন্টি শাড়ি বদলে এসে আমাকে জিজ্ঞেস করলেন, কুনালের কি খবর? বন্ধুত্বের খাতিরে আমাকে আন্টিকে একটা ছোট্ট মিথ্যা বলতে হলো। আমি বললাম, কুনাল আমাদের স্যারের খুব প্রিয় ছাত্র, স্যারের কিছু কাজ ছিল, তাই তাকে আজ রাতে স্যারের বাড়িতে থাকতে হবে। সে আজ ফিরবে না। আমার কথা শুনে আন্টির মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল। তিনি বললেন, আমি তো একা বাড়িতে থাকতে পারি না, তাই আজ রাতে তোমাকে এখানেই থাকতে হবে। এটা কুনাল আগেই আমাকে জানিয়ে দিয়েছিল। বন্ধুত্বের জন্য মাঝে মাঝে এমন মিথ্যে বলতেই হয়, আর আমার অবস্থা তখন এমনই ছিল। আমি আন্টির সাথে থেকে যাওয়ার জন্য সম্মতি দিলাম। তবে আমি বুঝতেও পারিনি সেই রাতে আমার আর আন্টির মধ্যে কি হতে চলেছে। রাতের খাবার শেষে আন্টি আমাকে তার ঘরে ডাকলেন। আমরা অনেকক্ষণ কথা বললাম। তিনি আমার পরিবার সম্পর্কে জানতে চাইলেন। আমি বললাম, আমার বাবা মা গ্রামে কৃষিকাজ করেন, আর আমি শহরে পড়াশোনার জন্য একা থাকি। শহরে আমার আর কেউ নেই। আমি কথা বলতে বলতে হঠাৎ থেমে গেলাম যখন আন্টি আমার মুখের উপর হাত রাখলেন। তিনি বললেন, সুনীল, এমন কথা আর কখনো বলো না। মনে রেখো, এখানে তুমি একা নও, আমি আছি তোমার পাশে। তুমি কখনো একা নও। আন্টির কথায় যেন একটু দ্বিধা ছিল। তিনি কিছু বলার আগে হঠাৎ কুনালের নাম উল্লেখ করলেন, তবে তার দৃষ্টিতে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করলাম। বয়সের কারণে আমি তার দৃষ্টির পরিবর্তন বুঝতে পারছিলাম। এই পরিস্থিতি এড়াতে আমি মৃদু কাশির ভান করলাম। আমাকে কাশতে দেখে তিনি হাসলেন এবং পানি এনে পাশে বসে পড়লেন। আমি বললাম, আন্টি, রাতে জিন্স পরে ঘুমাতে একটু অস্বস্তি হয় আমার। কুনালের কোনো আরামদায়ক পোশাক থাকলে দিন, আমি সেটা পরে ঘুমাতে চাই। তিনি বললেন, কুনালের ঘর থেকে আলমারি খুলে নিজেই কাপড় নিয়ে নাও। কুনালের ঘরে গিয়ে আলমারি খোলার সাথে সাথে সেখানে বিভিন্ন ধরনের পারফিউম, ব্রেসলেট এবং আরও অনেক জিনিস দেখতে পেলাম। কৌতূহলবশত একটি ব্রেসলেট পরে নিলাম এবং একটা রঙিন শার্টও গায়ে পরলাম। তারপর আমি চুলে জেল লাগিয়ে কুনালের মতো একটা স্টাইল করার চেষ্টা করলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকাচ্ছিলাম। ঠিক তখনই হঠাৎ আন্টি আমার পেছনে এসে দাঁড়ালেন। কখন এসেছেন আমি টের পাইনি, কারণ আমি নিজের দিকে তাকিয়ে ব্যস্ত ছিলাম। তিনি আমাকে নিজের দিকে ঘুরিয়ে আমার চুল ঠিক করলেন এবং ব্রেসলেটটি খুলে দিলেন। তিনি বললেন, সুনীল, তোমার কিছু বদলানোর দরকার নেই। তুমি যেমন তেমনটাই চমৎকার। প্রথমবার দেখেই তোমাকে ভালো লেগেছিল। কথাগুলো বলার সময় তিনি স্নেহভরে আমার পাশে এসে দাঁড়ালেন। আমি একটু অস্বস্তি বোধ করছিলাম, তাই বিনয়ের সাথে একটু দূরে সরার চেষ্টা করলাম। তিনি হেসে বললেন, সুনীল, এখন তো বাড়িতে আমরা শুধু দুজনই আছি। তুমি এতটা দূরে কেন যাচ্ছ?
আমি তার কথা শুনে বিস্মিত হয়ে বললাম, আন্টি, আপনি কি বলতে চাইছেন? কিছুক্ষণ চুপ থাকার পর মনে হলো তিনি কিছুটা অস্বস্তি বোধ করছেন এবং দ্রুতই নিজের অবস্থান পরিবর্তন করলেন। তার আচরণে আমি কিছুটা অস্বস্তি অনুভব করতে শুরু করলাম। তাই হঠাৎ করে তার হাত ধরলাম এবং তাকে কুণালের ঘর থেকে বাইরে নিয়ে গেলাম। তিনি দরজায় কয়েকবার ধাক্কা দিলেন, কিন্তু আমি দরজা খুলিনি। কারণ যা ঘটছিল তার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তার সৌন্দর্য আমার মনকে গভীরভাবে প্রভাবিত করেছিল, তবে কিছু বিষয় ঠিক মনে হচ্ছিল না। সেই রাতে আমি দরজাটি বন্ধ রেখেই ঘুমাতে গেলাম। পরের দিন সকালে প্রায় 6টার দিকে কুণাল বাড়ি ফিরল। আমি কুণালের সঙ্গেই তার বাড়ি থেকে তৈরি হয়ে কলেজ যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। কলেজ যাওয়ার সময় কুণালের বাইকের পেছনে বসে আমি বললাম, কুণাল, তুমি তো তোমার জীবনের সঙ্গিনী খুঁজে পেয়েছ, তবে তোমার মায়ের পুনরায় বিয়ের কথা ভেবেছ কি? আমার এ কথা শুনেই কুণাল হঠাৎ করে মাঝপথে বাইক থামিয়ে দিল এবং আমাকে নিচে নামিয়ে বলল, সুনীল, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, তাই তোমাকে বলছি, আমি মায়ের দ্বিতীয় বিয়ের ঘোর বিরোধী। এই বয়সে মায়ের জীবনসঙ্গীর প্রয়োজন নেই। আমি এখন বড় হয়েছি এবং মায়ের পুনরায় বিয়ে আমার কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়। আমার করা প্রশ্নটি হয়তো কুণাল এর পছন্দ হয়নি, কারণ কুণাল আমাকে রাগান্বিতভাবে উত্তর দিয়েছিল, তাই আমি তখন সেই বিশ্বাসটি বন্ধ করে দিয়েছিলাম। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এই 1 মাসে আমি একবারও কুণাল এর বাড়িতে যাইনি। এখন আমাদের কলেজে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় চলে এসেছে। একদিন রাত 8টার দিকে কুণাল আমার রুমে এসে হাজির হয়। সে আমাকে অনুরোধ করতে থাকে যাতে আমি তার অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করে দিই। আমি সব সময় আমার কাজ সময় মতো করে রাখি, তাই আমার সব অ্যাসাইনমেন্ট আগেই শেষ হয়ে গিয়েছিল। কুণালের অ্যাসাইনমেন্টটি শেষ করতে আমি রাজি হয়ে গেলাম, কিন্তু তখন রুমে বিদ্যুৎ ছিল না। আধা ঘন্টা কেটে গেছে, তবু আলো ফিরে আসেনি। কিছুক্ষণের মধ্যেই জানতে পারলাম যে পরবর্তী 3 দিন পর্যন্ত বিদ্যুৎ আসবে না। কুণাল আমাকে বলল, এখানে বিদ্যুৎ নেই তো কি হয়েছে? আমার বাড়িতে লাইট, ইনভার্টার সব আছে। প্লিজ আমার সাথে বাড়িতে চলো। কুণালের অনুরোধে আমি তার সাথে তার বাড়ি যাওয়ার জন্য রাজি হলাম। বাড়িতে পৌঁছেই আমি কোনো দিকে না তাকিয়ে সরাসরি তার ঘরে চলে গেলাম এবং দরজা বন্ধ করে দিলাম। কুণাল আমাকে অ্যাসাইনমেন্ট লেখার জন্য দিয়ে নিজে তার গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতে লাগলো। তার গার্লফ্রেন্ড একাই নিজের রুমে থাকে। হঠাৎ কুণাল ফোনটি বন্ধ করে আমার দিকে ফিরে বলল, সুনীল, আজ রাত তুমি এখানে সব সামলে নাও। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, সম্ভবত সকালে ফিরব। আর হ্যাঁ, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য এখনও 4 দিন বাকি আছে, তুমি চাইলে ঘুমাতে পারো। আমি কুণালকে বাইরে যেতে নিষেধ করছিলাম, কিন্তু সে কথা না শুনে বেরিয়ে গেল। প্রায় আধা ঘন্টা পর আমি তার রুমে বসে অ্যাসাইনমেন্ট লিখছিলাম, তখন দরজায় টোকা পড়ল। বাইরে গিয়ে দেখলাম আন্টি 2টি গ্লাসে দুধ নিয়ে এসেছেন। কুণাল ঘরে নেই, এই বিষয়টি যেন তিনি না বুঝতে পারেন। তাই আমি তাকে ঘরে ঢুকতে দিলাম না এবং বাইরে গিয়ে বললাম, কুণাল ঘুমিয়ে পড়েছে। তিনি আমাকে 1 গ্লাস দুধ দিয়ে তার ঘরে ফিরে গেলেন। আমি ডাইনিং রুমে বসে দুধ খেয়ে আবার কুণাল এর ঘরে ফিরে এলাম। হঠাৎ আন্টির ঘর থেকে অদ্ভুত শব্দ শুনে আমি আতঙ্কিত হয়ে তার ঘরের দিকে ছুটলাম। ঘরে ঢুকেই দেখি আন্টি নেই। পেছনে দরজা বন্ধের শব্দ হলো। দেখলাম আন্টি দরজাটি বন্ধ করেছেন। আমি জিজ্ঞাসা করলাম, আন্টি, এটা কি হচ্ছে? তিনি হেসে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, তোমাকে এখানে আনতেই হতো, তাই এমনটা করেছি। তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে এমন করতেছ কেন? আমি বললাম, আপনি আমার জন্য মায়ের মতো। আমি কিছু ভুল করতে পারি না, দয়া করে আমাকে মাফ করুন। তখন তিনি রেগে গিয়ে আমার শার্টের বাটন এমনভাবে টানলেন যে সেগুলো ছিঁড়ে মাটিতে পড়ে গেল। আন্টি হঠাৎ আমার কলার ধরে বললেন, আমি তোমার মায়ের মতো হতে পারি, কিন্তু মা নই। এটা মনে রেখো। তার কথায় আমার চিন্তাধারায় একটা পরিবর্তন আসলো। সত্যিই তিনি আমার মায়ের মতো যত্নবান ছিলেন, কিন্তু মা ছিলেন না। তার কথা শুনে আমি শান্ত হয়ে তাকে বললাম, যদি কখনো কোনো ভুল করে আপনাকে কষ্ট দিয়ে থাকি, তার জন্য ক্ষমা করবেন। কিন্তু আজ বুঝলাম আপনি আমাকে কি বোঝাতে চেয়েছেন। আপনার ব্যক্তিত্ব এবং সুন্দর মন আমাকে সবসময় মুগ্ধ করেছে। আমার কথায় আন্টি খুবই খুশি হলেন। তার মুখে যেন এক আলাদা রকমের খুশি ফুটে উঠল। তিনি আমার হাত ধরে বেশ কিছুক্ষণ রাখলেন। আমি তাকে আমার পাশে বসতে বললাম। তিনি মুচকি হেসে বললেন, আমি জানতাম একদিন তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে। এবার আমাকে তোমার ঘরের ঠিকানা দাও, যাতে যখন কুণাল বাড়িতে থাকবে না, তখন আমি আসতে পারি। বলার সময় তিনি তার মাথা আমার কাঁধে রাখলেন।
আমি তার হাত ধরে বললাম, আপনি সবসময় আমার সম্মতি পাবেন। আমি একটু হাসি দিয়ে বললাম, আন্টি, আমার একটা প্রশ্ন আছে। আপনি আমার মধ্যে এমন কি দেখলেন যে কয়েকদিনের মধ্যেই আমার প্রতি আকৃষ্ট হলেন? কুনাল যখন 8 বছরের ছিল, তখন তার বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। তারপর থেকে আমি অনেক কষ্টে ওকে বড় করেছি। এখন আমার আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু যখন কুনাল কলেজে যেতে শুরু করল, তখন থেকে আমি ওকে তার বান্ধবীর সঙ্গে কথা বলতে দেখতাম। তিনি আরও বললেন, আমারও কিছু বান্ধবী আছেন যারা তাদের স্বামীদের সঙ্গেও এবং কিছু প্রেমিকের সঙ্গেও খুব সুখী জীবন যাপন করেন। কখনো কখনো তাদের দেখে আমারও একটু ঈর্ষা হতো। কিন্তু সেদিন যখন তোমাকে দেখলাম, তখনই তোমার প্রতি আমার মনে অন্যরকম একটা অনুভূতি জন্মালো। তারপর যখনই আমাদের দেখা হয়েছে, তুমি আমার মন জয় করেছ। তুমি আমাকে সবসময় সম্মানের সঙ্গে দেখেছ, আর তোমার এই আচরণই আমাকে তোমার প্রতি ভালোবাসা জন্মিয়েছে। আমি শান্ত স্বরে বললাম, আপনি আমাকে এত প্রশংসা করলেন, তার জন্য ধন্যবাদ। তবে যদি কুনাল এটা জেনে যায়, তখন কি করবেন? আন্টি মুচকি হেসে বললেন, সেটা পরে দেখা যাবে। এখন আমি শুধু কিছু সুন্দর মুহূর্ত কাটাতে চাই, যার জন্য আমি বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম। তিনি কাছে আসার চেষ্টা করছিলেন। আমি শান্তভাবে বললাম, আন্টি, আপনি যা খুঁজছেন তা সাময়িক শান্তি নয়। আপনার কথাবার্তা থেকে বোঝা যাচ্ছে আপনি এমন একজনকে খুঁজছেন যে আপনাকে সারা জীবন ভালোবাসবে এবং যত্ন করবে। আমি আপনার মঙ্গলের জন্য বলছি, তবে আপনি এই বিষয়টি ভুলভাবে দেখছেন। আমি আরও বললাম, যদি আপনি প্রকৃত ভালোবাসা এবং সাময়িক অনুভূতির মধ্যে পার্থক্য বুঝতে পারেন, তাহলে নিজের প্রয়োজনগুলো আরও স্পষ্টভাবে উপলব্ধি করতে পারবেন। আমি আন্টির দিকে তাকিয়ে শান্তভাবে বললাম, আপনি যদি সত্যিই বিষয়টি বুঝতেন, তবে আপনি এমন সিদ্ধান্ত নিতেন না। আপনার সৌন্দর্য আমার কাছেও দৃষ্টিগোচর। কিন্তু কিছু সম্পর্কের সীমা আছে যা আমরা কখনো অতিক্রম করতে পারি না। আপনাকে এটা বুঝতে হবে যে আপনার কি প্রয়োজন। যদি আপনি শুধু আবেগের বশে আমার সঙ্গে কিছুটা সময় কাটান, তাহলে পরে আপনাকে সেই মুহূর্তগুলোর জন্য অনেক আফসোস হবে। কারণ এই ধরনের সম্পর্ক কখনো সমাজে স্বীকৃত হতে পারে না। আর আমাদের সম্পর্কেও কোনো ভিন্ন নাম দেওয়া যাবে না। আমার কথাগুলো শুনে আন্টির চোখে এক ধরনের উপলব্ধির ছাপ পড়ল। তিনি ধীরে ধীরে মাথা নেড়ে মেনে নিলেন। তারপর তিনি আমার কাছে ক্ষমা চাইলেন এবং আমি যখন তার ঘর থেকে বেরিয়ে আসছিলাম, তিনি আমাকে আর থামানোর চেষ্টা করেননি। আমি কুনালের ঘরে ঢুকতেই দেখি কিছুক্ষণ পর কুনাল জানালা দিয়ে ভেতরে ঢুকল। তার হঠাৎ ফিরে আসার কারণ জিজ্ঞাসা করতেই সে বলল, আমার বান্ধবীর মাথায় একটু ব্যথা ছিল, তাই ওকে মেডিকেল থেকে ওষুধ এনে দিলাম। এজন্যই ওর কাছে গিয়েছিলাম। কুনালের কথা শুনে হেসে বললাম, কুনাল, কিছু মাস হলো তোমার ওর সাথে বন্ধুত্ব হয়েছে, আর এত অল্প সময়ে তোমার মধ্যে তার প্রতি এত টান। কিন্তু তোমার নিজের মায়ের কথা কি ভাবো? তারও তো একজন সঙ্গীর প্রয়োজন হতে পারে, তাই না? আমি বললাম, জীবনে সবারই সঙ্গীর প্রয়োজন হয়। তুমি তোমার নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, কিন্তু তোমার মায়েরও তো জীবনে একজন সঙ্গী দরকার হতে পারে, যিনি তার যত্ন নেবেন। একবার মায়ের কথা ভাবো, এতদিন তিনি তোমার জন্য বেঁচে থেকেছেন। এখন তারও একজন সঙ্গীর প্রয়োজন হতে পারে। আমার কথাগুলো শুনে কুনাল বেশ ভেবে দেখল। সে একটাও শব্দ আমার বিরুদ্ধে বলল না। পরের দিন যখন আমি তাদের বাড়ি থেকে বেরোচ্ছিলাম, কুনাল তার মায়ের সামনে এসে তাকে বিয়ের অনুমতি দিল। কিছু দিনের মধ্যেই কুনালের মা আবার বিয়ে করলেন। আন্টি তখন 42 বছর বয়সী ছিলেন এবং তার নিজের বয়সের একজন জীবনসঙ্গী খুঁজে পেলেন। আমি যখন আন্টিকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাতে গেলাম, তিনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, সুনীল, আমি তোমার মায়ের মতো নই, আমি তো তোমার মাই। তখন আন্টির সেই কথা মনে পড়ে গেল, আর তিনি তার নতুন স্বামীর সামনেই আমাকে ধন্যবাদ জানালেন। তাদের সুখী দেখে আমিও খুব খুশি হলাম। কুনাল আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, তাই তার সুখ আমার সুখের মতোই। এরপর আমি আর আন্টির বাড়িতে খুব বেশি যাইনি। আমি চেয়েছিলাম তাদের নতুন জীবনের শুরুটা তাদের নিজের মতো করে হোক। তাই আমি অন্য শহরে গিয়ে নিজের পড়াশোনা শেষ করি। কুনালের সঙ্গে আমার বন্ধুত্ব অটুট ছিল, কিন্তু আমি আর তাদের বাড়িতে যেতাম না। যখনই আমাদের দেখা করার দরকার হতো, কুনাল নিজেই আমার কাছে চলে আসতো, কিংবা আমরা কোনো নির্দিষ্ট জায়গায় দেখা করতাম। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ। আজকের গল্পটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।